হ্যাঁ, এটা এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম হয়। তোমার যে প্রবলেমটা আমার মনে হয় সেটা ওইগুলোর থেকে, ওই যে যখন কনভার্টটা হচ্ছে না, RJ45 থেকে প্যারালাল যে কনভার্টারটা রয়েছে, এবং ওখানে অবশ্যই ওরা এ প্রিন্টার ইউজ করছে মনে হয়, তোমার ডেক্স কি বলে ওই ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ করছে, তাই তো? হ্যাঁ, ওইটা ডট ম্যাট্রিক্স তো নাকি? না, চ চ চ চ করে আওয়াজ হয় তো, চ চ করে আওয়াজ হয় তো। হ্যাঁ, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের প্রবলেম আমি বলে দিচ্ছি, যে যখনই তুমি ওই যে মানে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু টেকনোলজিটা কি? আমি বলছি লেজার না ডেক্সজেট না, সব বুঝতে পারলাম, কিন্তু লেজার না ডেক্স, হ্যাঁ বস প্রিন্টার, কিন্তু টেকনোলজি ডট ম্যাট্রিক্স, এটাই আমি বলছি, যে যখনই RJ45 থেকে ওটা কনভার্ট হচ্ছে প্যারালালে, এবং সেখানে একটা ওরা লাগিয়েছে, একটা প্রিন্ট সার্ভার লাগাচ্ছে, সেইখান দিয়ে যখন কনভার্ট হয়ে যাচ্ছে, সেখানেই কিন্তু অনেকটা ডেটা মানে স্লো হয়ে যায় বা লিটেন্সি তৈরি হয়ে যায়, তার জন্য অনেকটা স্লো হতে পারে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে ফাইনালি ব্রোকেন কেবল মাইট হ্যাভ ইম্পিডেন্স মিসম্যাচ। ব্রোকেন কেবলে ইম্পিডেন্স মিসম্যাচ হতে পারে, আর ইম্পিডেন্স ইজ দ্য নেচার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ দ্য কেবল। ইম্পিডেন্স মানে যে ইলেকট্রিক্যাল যে নেচারটা, ধরো দুটো জায়গা আমরা যখন জয়েন করছি, দুটো তারের রেজিস্ট্যান্স ক্ষমতা হয়তো আলাদা, বা দুটো তারের যে ম্যাচিং করার ক্ষমতা আলাদা, সেই জায়গাটা কিন্তু একটু ইম্পিডেন্স মিসম্যাচ হলে একটু লস হয় ডেটা। ওই জন্য আমরা জেনারেলি কি করি, একবারে নেটওয়ার্কটা তৈরি করতে বলি। ঠিক আছে, এই প্রবলেমগুলো কোন জায়গাটা জেনারেট হয়, যখন একটু একটু করে একটা নেটওয়ার্ক তৈরি হয়, প্রথমে 1 বছর পরে একটা করলো, একটুখানি বাড়ালো, 2 বছর পরে একটা বাড়লো, এই জায়গাটা একটু প্রবলেম হয়। কেন? যে তারগুলো আমরা ইউজ করব বা যে মেটেরিয়ালগুলো ইউজ করব, জেনারেলি আইডেন্টিক্যাল মেটেরিয়াল ইউজ করাটা বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে ম্যাচিং এর ব্যাপারটা খুব ভালো হয়। আমরা যে তার পুরো একটা রোল কিনে নিলাম, সেই রোলটা সব জায়গায় লাগালাম ধরো, সেই ক্ষেত্রে, বা জ্যাক সমস্ত আমি একই জ্যাক লাগালাম, ঠিক আছে, বা সুইচ সমস্ত সুইচ একই সুইচ লাগালাম, এই আইডেন্টিক্যাল লাগালে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচিংটা খুব ভালো হয়। ঠিক আছে, ইম্পিডেন্স ম্যাচটা খুব ভালো হয়, মিসম্যাচ হয় না। তার কারণ হচ্ছে ধরা যাক আমি একটা ক্যাট 6 কেবল লাগিয়েছি, আর একটা জায়গায় ক্যাট 7 লাগিয়েছি, আর একটা জায়গায় ক্যাট 5 লাগিয়েছি, যখনই আমি ওই জায়গাটা কনভার্টের লাগাচ্ছি বা চেঞ্জ হচ্ছে, সেই জায়গায় একটা মিসম্যাচ এসে যাচ্ছে, ইম্পিডেন্স হয়ে যাচ্ছে, সেই জায়গাটা একটু লস হয়, ইম্পিডেন্স মিসম্যাচ লস বলা হয় এগুলোকে। সেই জায়গাটা কিন্তু একটু স্লো হতে পারে, সেই স্লোটা আমরা হয়তো ধরতে পারবো না, আমরা নর্মাল লাইফে ধরতে পারবো না, কিন্তু হয় খুব মিলি সেকেন্ডে হয়, হয় এগুলো, মানে থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি হয়তো খুব বেশি ডেটা ফেটা কপি করছি করছি, বিশাল লোড আছে, সেই সময় একটু আধটু বোঝা যায়, কিন্তু নাহলে ধরতে পারবে না। কিন্তু সেই জন্য রিকমেন্ডেড যেটা, যে একইভাবে আইডেন্টিক্যাল তৈরি করা। কারণ ধরা যাক আমি একটা জায়গায় সুইচ লাগিয়েছি, একটা সুইচ থেকে আরেকটা সুইচ কানেকশন করছি, একটা আমি লাগিয়েছি ডিলিংকের সুইচ, একটা লাগিয়েছি সিসকোর সুইচ, সেই ক্ষেত্রে হয়তো যতটা ভালো কাজ করবে, সেই ক্ষেত্রে আমি যদি দুটোই ডিলিং লাগাই বা দুটোই সিসকো লাগাই, সেই ক্ষেত্রে আরো বেটার কাজ করবে। কারণ সেম কোম্পানি তাদের কোডিংটাকে চেনে ভালো, তাদের সিগন্যাল প্রসেসিং বা তাদের প্রোটোকল সেম, তাদের মধ্যে কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য বলা হয় আইডেন্টিক্যাল জিনিসগুলোকে কিন্তু লাগাতে। When cable of different type, thickness, composition of the metal and so on connect, and the flow of electrons is not uniform. এটা আমি অলরেডি বললাম যে ইলেকট্রন ফ্লোটা সেম হয় না, কারণ কারো রেজিস্ট্যান্স বেশি, কারো রেজিস্ট্যান্স কম। আমরা রেজিস্ট্যান্স জানি, রোধ যেটা ইলেকট্রিক্যাল কপারের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে রোধটা তৈরি হয়, যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়, সেটা কম বেশি হয়। হ্যাঁ, ফ্লো অফ ইলেকট্রন ইজ নট ইউনিফর্ম, সেই ফ্লোটা ইউনিফর্ম থাকে না। ইট ক্যান কজ আ ইউনিক টাইপ অফ ইলেকট্রিক্যাল নয়েজ কল অ্যান ইকো। এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল নয়েজ তৈরি হতে পারে, যেটাকে আমরা ইকো বলি। ঠিক আছে, ইকোটা কিন্তু এই জন্যই হয়, মিসম্যাচের প্রবলেম। আমরা যে বলি না, এই যে যখন আমরা ভিডিও কনফারেন্সিং করছি বা ফোনে কথা বলছি, তখন দেখা যায় একটা ইকো তৈরি হয়। ইকোর কনসেপ্টটা কিভাবে তৈরি হয়, অ্যাকচুয়ালি এই মিসম্যাচের কনসেপ্টেই কিন্তু ইকোটা তৈরি হয়। যখনই ডেটা ফ্লোটা আগে পিছে হয়ে যায়, তখনই মিসম্যাচ হয়ে যায়, তখনই এই ইকোটা তৈরি হয়। কীরকম ভাবে? ইকোর জিনিসটাই হচ্ছে সেটা, যে কোনো একটা কথা, ঠিক আছে, ফিডব্যাক হিসেবে পরে ফিরে আসছে, বা একটা কথা একটু পরে আসছে, ঠিক আছে, যেটা বললাম সেই কথাটাই একটু পরে আসছে আবার। ঠিক আছে, হয়তো লেফট চ্যানেল রাইট চ্যানেল দুটো আছে, লেফট চ্যানেলের থেকে রাইট চ্যানেলটা 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড পরে আসছে, পুরো জিনিসটাই আসছে, তখনই কিন্তু আমরা ইকো সাউন্ডটা পাবো। বা হয়তো
আগে পিছে যে কোনো জিনিস, যে কোনো কথা আগে পিছে আসছে, ঠিক আছে, বা দুবার করে আসছে, এই সিচুয়েশনগুলোতে আমরা ইকোটা পাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফোনে কথা বলি, দেখা যাবে যে আগেকার দিনে যখন আমরা ফোনে কথা বলতাম সেখানে ইকোর কনসেপ্টটা বেশি ছিল। আমার মনে আছে আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে যে সমস্ত ল্যান্ড ফোনগুলো আমরা ইউজ করতাম, অনেক কলের ক্ষেত্রে ইকো আসতো, বা প্রথম দিকের যে মোবাইল টোবাইলগুলো আমরা ইউজ করতাম ইকো কিন্তু ভালোই হতো, কেটে দিয়ে আবার করতে হতো। এখন কিন্তু ফোনে বা মোবাইলে ইকোর কনসেপ্টটা উঠেই গেছে। তার কারণ এখন কোয়ালিটি মেনটেন হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, ডিজিটালাইজ হয়ে গেছে, অনেক টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে, সেই মিসম্যাচের কনসেপ্টটা চলে গেছে। বা ওই যে ইম্পিডেন্স মিসম্যাচ বা লিটেন্সি পিরিয়ড বা এই ব্যাপারগুলো সম্বন্ধে মানুষ অ্যাওয়ার হয়ে গেছে, ইঞ্জিনিয়াররা তারা সেগুলোকে রিসলভ করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানে ইকোটা তো আমরা ডিজিটাল ট্রান্সমিশনে অতটা সেইভাবে ডেটা আসছে সেখানে বুঝতে পারবো না যদি সাউন্ড না আসে, কিন্তু ওইখানে প্রবলেম জেনারেট করে, মানে ডেটাটা আগে পিছিয়ে হয়, ডেটাটা স্লো হয়ে যায়, ডেটা করাপ্ট হয়ে যায়, দেরি হয় কপি কপি হতে, সেই ব্যাপারগুলো জেনারেট হয়। নেটওয়ার্ক টেকনিশিয়ান ইউজ 3 ডিফারেন্ট ডিভাইস টু ডিল উইথ ব্রোকেন কেবল। 3 রকমের ডিভাইস ইউজ করা ব্রোকেন কেবলের ক্ষেত্রে। কেবল টেস্টার ক্যান টেল ইউ ইফ ইউ হ্যাভ আ কন্টিনিউটি প্রবলেম। কন্টিনিউটি প্রবলেম হতেই পারে, আমরা জানি। কেবল টেস্টারে আমরা কি করি, 8খানা লাইট থাকে, লাইটটা জ্বলে। এইবারে যদি কেবল পাঞ্চিংয়ের প্রবলেম হয় সেখানে একটা লাইট জ্বলবে না, বা কোনো লাইট হালকা জ্বলবে, ঠিক আছে। আমরা দেখলাম যে 8টা লাইটই জ্বলছে কিন্তু একটা লাইট হালকা জ্বলছে, ঠিক আছে। আবার অন্য একটা তার লাগালাম, সেখানে দেখলাম যে 8টা লাইটই জোরে জ্বলছে। তার মানে আমার টেস্টারটা প্রবলেম নেই, আমার কেবলটার পাঞ্চিংটার কিছু প্রবলেম হচ্ছে। ওখানে লাইট কখন কম জ্বলে, যখন রেজিস্ট্যান্স তৈরি হয়, তাই তো। পাখাকে আমরা স্লো করি কিভাবে, পাখার মধ্যে একটা রেগুলেটর দিয়ে রেজিস্ট্যান্স দেওয়া হয় যাতে করে কারেন্টটা কম ফ্লো হয় তার মধ্যে। লো ভোল্ট হলে কি হয়, কম তার মধ্যে কারেন্ট যায়, লাইটটা কম জ্বলে। সেমভাবে এখানেও এলইডিটা যদি কম জ্বলে তার মানে জানতে হবে যে ওর মধ্যে কোনো নয়েজ তৈরি হচ্ছে বা ওর মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যার ফলে লাইটটা কম জ্বলছে। সেই ক্ষেত্রে সেটাকে আরেকবার পাঞ্চ করে দেখতে পারা যেতে পারে যদি পাঞ্চিংয়ের প্রবলেম থাকে। তাতেও যদি না হয় তাহলে ভেতরের তারফারগুলো চেক করতে হবে, বা পুরো তারটাকে বাদ দিতে হবে, জ্যাকটাকে বাদ দিতে হবে। এইগুলোকে করে আমাকে 100% কনফার্ম হতে হবে যে লাইটটা জোরে জ্বলছে। এবার ব্যাপার হচ্ছে, আমি এটা আগেও বলেছিলাম যে যদি 1 2 3 মানে কেবল আর 6 নম্বর কেবল যদি ঠিকঠাক থাকে তাহলে অত মাথা খারাপ করে লাভ নেই স্ট্রেট কেবলের ক্ষেত্রে। আর ক্রসের ক্ষেত্রে 1 3 2 6 ক্রসে হয়, সেই 1 3 2 6 যদি ঠিকঠাক থাকে, ঠিকঠাক জ্বলে, তাহলে বাকি কেবলগুলো নিয়ে অতটা মাথা খারাপ করতে হবে না। কিন্তু মাথা খারাপ কখন করব, যখন দেখবো আমি পিওই সুইচ ইউজ করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে স্ট্যান্ডার্ড মেনটেন করেই করতে পারবো, সেই তারগুলো দিয়ে পাওয়ার যাবে বাকি তারগুলো দিয়ে, কিন্তু এমনি নর্মাল টাইমে সেটা যায় না। ওই জন্য অনেক সময় নর্মাল টাইমে তারের দাম বা প্যাচ কেবলের দাম কম করার জন্য আমরা দেখি যে 4টে কেবল দিয়ে ছেড়ে দেয়, 8টা কেবল দেয় না, 4টে ছোট ছোট তার লাগিয়ে দেয়, দিয়ে ছেড়ে দেয়। 8টা যে 4 পেয়ার যেটা থাকে 2 পেয়ারে কাজ ছেড়ে দেয় কম পয়সা করার জন্য। কারণ 1 2 3 আর 6 এই 4টে কানেকশন দিয়ে অ্যাকচুয়াল ডেটাটা টিএক্স টিআর হয়, ঠিক আছে। টিএক্স মাইনাস টিএক্স প্লাস আর এক্স মাইনাস আর এক্স প্লাস, রিসিভ হয় একটা আর ট্রান্সমিট হয় একটা, আর একটা দিয়ে সিগন্যাল যায়, তার কোডিংগুলো মানে দুটো দুটো করে হয়, ঠিক আছে। তো সেইগুলো যদি ঠিক থাকে বাকিগুলো আমার অত মাথা খারাপ করতে হবে না, যদি অবশ্যই পাওয়ার ওভার ইথারনেট যদি না থাকে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে যেটা, যে কেবল টেস্টার ক্যান টেল ইউ ইফ ইউ হ্যাভ আ কন্টিনিউটি প্রবলেম অফ দ্য ওয়্যার, এটা তো বুঝে গেলাম। আর টাইম ডোমেন রিফ্লেকশন, টিডিআর, টাইম ডোমেন রিফ্লেকশন অ্যান্ড অপটিক্যাল টাইম ডোমেন রিফ্লেক্টার, ঠিক আছে। এটা আলাদা একটা মেশিন আছে, ক্যান টেল ইউ ওয়্যার দ্য ব্রেক ইজ দ্য কেবল, যেটা হচ্ছে অপটিক্যালের ক্ষেত্রে হয় যে লাইটটা কোথায় কাটছে, ঠিক আছে, ওটিডিআর যেটা। আর টিডিআর ওয়ার্কস উইথ কপার কেবল, কপার কেবলের সঙ্গে কাজ করে, আর ওটিডিআরটা ফাইবারের সঙ্গে উইথ ফাইবার অপটিক, বাট আদারওয়াইজ দে শেয়ার দ্য সেম ফাংশন। বাকি জিনিসটা একই, শুধু একটা কপারের জন্য আর একটা অপটিক্যালের জন্য। যে তুমি যদি ওটা টেস্ট করো তাহলে কোন জায়গাটায় তারটা ডিসকানেক্ট হচ্ছে, দেখো অনেক সময় কি হয় তারের ভেতরে তার কেটে যায়, ওপর দিয়ে সিল ফিল সব সুন্দর আমি দেখতে পাচ্ছি, নতুন তার কোনো প্রবলেম নেই, কিন্তু ভেতরে সিল কেটে বসে আছে বা কোনো একটা তার কেটে গেছে, সেটা আমরা কি করে বুঝবো, কোন জায়গাটা কেটেছে কিভাবে বুঝবো, একটা গোটা গোটা তার আমরা ফেলে দেবো? সেই জন্যে ওই মেশিনগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাটায় তারটা কেটেছে। If a problem shows itself as a disconnect and you are first checked easier issue,
that would manifest as disconnect, such as loss of permissions or an unplugged cable or a server shut off, then think about using this tool. ঠিক আছে, সার্ভার শাট অফ হচ্ছে বা আনপ্লাগ কেবল দেখাচ্ছে, এই সমস্ত ডেটা লস হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে এই মেশিনগুলোকে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নিচে ছবি দেখিয়েছে একটা কেবল টেস্টারের, এটা নতুন কিছু ব্যাপার না, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, এখানে কেবল টেস্টারটা যেটা আছে যে কোয়াক্সিয়াল কেবল টেস্টিংয়ের জন্যও কিন্তু একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাদেরটা কোয়াক্সিয়ালটা জেনারেলি থাকে না, যেহেতু আমরা কোয়াক্সিয়ালটা নিয়ে অত কাজ করি না, নাহলে কোয়াক্সিয়ালটা রাখতে হতো। নেক্সট হচ্ছে যেটা EXFO অ্যাক্সিস 10, একটা মডেল নেম, OTDR ফটোগ্রাফি EXFO একটা কোম্পানি, সেই কোম্পানির OTDR দেওয়া হয়েছে। এখানে কি হয়, OTDR-এ কোনো তার যদি এরকমভাবে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে, দু এন্ডে দুটো মেশিন লাগিয়ে দিলে কত কিলোমিটার, ধরো একটা ফাইবার কেবল ফেলা আছে, 4 কিলোমিটার 5 কিলোমিটার ফাইবার কেবল ফেলা আছে মাটির নিচে দিয়ে, এবার সেটা কোন জায়গায় প্রবলেম হয়েছে আমি বুঝবো কী করে? আমি কেবল টেস্টার দিয়ে দেখলাম আমার লাইন ফল দেখাচ্ছে, ঠিক আছে, কত দূরে প্রবলেমটা হচ্ছে, কোথায় আমি মাটিটা খুঁড়বো, সেইটার জন্যে এই টেস্টারগুলো কি করে, কত মিটার, কত ফুট, কত কিলোমিটার এক্স্যাক্ট বলে দেবে যে ওই জায়গাটায় গিয়ে ডেটাটা লস হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকমের ক্যালকুলেশন থাকে ওদের, লাইট রিফ্লেকশন বা রিটার্ন, একটা ফিডব্যাক আসে, রিটার্ন ফিডব্যাক এইসব নিয়ে কিলোমিটারটা এক্স্যাক্টলি তোমাকে বলে দেবে যে কতটা ডিস্টেন্সে এটা রয়েছে। তখন আমরা এক্স্যাক্টলি সেই জায়গাটায় গিয়ে মাটি খুঁড়ে তারটাকে বার করব, করে বাদ দেবো বা জয়েন্ট করব, কিছু করব, সেটাকে আমরা রিপেয়ার করতে পারি। ঠিক আছে, certifier test a cable to ensure that it can handle its rated amount of capacity. সার্টিফায়ার্স বলতে এখানে যেটা হয় যে আমরা ফ্লুকের কথা বলেছিলাম, এই কোম্পানির গ্লোবাল সার্টিফিকেশন আছে কিনা জানি না, EXFO এতে জানি না, কিন্তু ফ্লুক কোম্পানি যেটা আছে, ফ্লুক কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে বিশাল একটা কোম্পানি, যারা টেস্টিংয়ের প্রচুর ডিভাইস তৈরি করে এবং নেটওয়ার্কিং টেস্টার বা যে কোনো ধরনের টেস্ট বা এই ধরনের OTDR TDR মেশিন বা মানে কারেন্টের যে সমস্ত চেক আপগুলো হয়, কারেন্টের অ্যাম্পিয়ার মাপা, ভোল্টেজ মাপা, এর যে অ্যাডভান্স লেভেল যে সমস্ত কাজগুলো হয়, বড় বড় যে 1000 ভোল্ট 20,000 ভোল্ট এই সব মাপা হয়, বিশাল অ্যাম্পিয়ার মাপা হয়। হ্যাঁ, এই কারেন্ট, নেটওয়ার্কিং, টেলিকমিউনিকেশন, সমস্ত জিনিসের যত টেস্টের ডিভাইস আছে সব থেকে বেশি কালেকশন, বেশি মডেল, বেশি অ্যাডভান্স মডেল কিন্তু ফ্লুকে দেখা যায়। এবং এই ফ্লুক কোম্পানির গ্লোবাল সার্টিফিকেশন রয়েছে, যারা মার্কেটে কাজ ফাজ করে অনেকেই ফ্লুকের গ্লোবাল সার্টিফিকেশন রয়েছে তাদের। আমারও একটা গ্লোবাল সার্টিফিকেশন আছে, আমি মাঝে মাঝে ওটা ইউজ করি। ঠিক আছে, সার্টিফিকেটটা যদিও ওরা ডিজিটাল সার্টিফিকেট দিয়েছিল একটা, কিন্তু আমি ওদের ট্রেনিং নিয়েছিলাম। ঠিক আছে, কর্পোরেট ট্রেনিং নিয়েছিলাম। আমি যখন নেটউইংসে কাজ করতাম, নেটউইংসে ওদের থেকে মানে জেনারেলি কোম্পানি এটাকে অ্যারেঞ্জ করে দেয়, আমাদের কোম্পানিকেও যদি অ্যাপ্রোচ করা হয় ওরাও হয়তো করে দিতে পারে, কিন্তু যেহেতু আমাদের ফ্লুকের কাজটা বেশি নেই সেই জন্য হয়তো ফ্লুক অতটা ইন্টারেস্ট দেখাবে না। ফ্লুককে ওরা অ্যাপ্রোচ করেছিল যে আমাদের ইঞ্জিনিয়ারদের ট্রেনিং দেওয়া হোক, ফ্লুক নিজের খরচায়, ঠিক আছে, পুরো ট্রেনিং দিয়েছিল। 5 স্টার কোনো একটা হোটেলে গেছিলাম, বড় হোটেলে, কোন হোটেলটা গেছিলাম মনে নেই, সেই হোটেলে প্রায় 4 দিন 5 দিন ধরে ট্রেনিং হয়েছিল, টেস্টিংয়ের ওপর শুধু ট্রেনিং। ঠিক আছে, 4 দিন 5 দিন ধরে তারের বিভিন্ন রকমের জিনিস বোঝানো, তার ভেতরে ফ্রিকোয়েন্সি, তার ভেতরের নানা রকমের রেজিস্ট্যান্স, ওই সেই বোঝানো, এবং ওদের মডেলগুলো দেখিয়ে দিকে মডেলগুলো কীভাবে টেস্ট করবে, দিয়ে তারপরে ওরা একটা এক্সাম নেয়, সেই এক্সামে পাস করলে ওরা কিন্তু একটা সার্টিফিকেট দেয়। কোনো অফলাইন এক্সাম, পুরো মানে লেখা পরীক্ষা, অনলাইনে গ্লোবাল সেইভাবে সার্টিফিকেশন নেই, কিন্তু ওরা নিজেরাই সার্টিফিকেশন দেয়। ঠিক আছে, তো আমি একটা সার্টিফিকেট পেয়েছিলাম, সার্টিফাইড টিটি টেস্ট, সার্টিফাইড CTT এরকম একটা পেয়েছিলাম, সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার CTE এরকম একটা পেয়েছিলাম, ফ্লুক সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার। তো জেনারেলি ওদের একটাই সার্টিফিকেট আছে মনে হয় যে টেস্টিংটা করবে যারা, এবং তাদের একটা পারমিশন আছে যে যেখানে নতুন কোনো এরকম বিশাল প্রজেক্ট বানানো হলো, এরকম একটা সার্টিফাইড লোক সে গিয়ে ওটা টেস্ট করবে, পুরো নেটওয়ার্কটা টেস্ট করবে, কোথাও কোনো ফল্ট আছে কিনা, কোথাও রেজিস্ট্যান্স বেশি হচ্ছে কিনা, কম হচ্ছে কিনা,
সেই অনুযায়ী তারা ওই যে আমি বলেছিলাম যে পেপারটা রেডি করা হবে, প্রজেক্টের পেপার ড্রয়িং ফাইন দিয়ে, সেখানে ওরা সার্টিফাই করবে যে দিস নেটওয়ার্ক ইজ সার্টিফাইড বাই ফ্লুক। সে তার ওই ক্ষমতাটা আসবে, সে বলবে যে দিস নেটওয়ার্ক ইজ সার্টিফাইড বাই ফ্লুক অ্যান্ড ইটস অল 100% পারফেক্ট। ঠিক আছে, সব কিছু দিক থেকে। তো সার্টিফায়ারের কাজই হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কি হবে, সেই কাজের ভ্যালুটা অনেক বেড়ে যাবে, কারণ সার্টিফায়ার সেটাকে সার্টিফিকেট দিয়েছে। আজকে যদি একটা কোনো বড় কোনো ইঞ্জিনিয়ার একটা জিনিসে সই করে দেয়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা ঠিকই হতে পারে। সেটা আমরা অনেক মিথ্যে জিনিসও আমরা বিশ্বাস করে যেতে পারি, তাই না, সেই সইটা দেখে। তো এখানেও সেই ব্যাপারটা আর কি। তো সার্টিফায়ার টেস্ট কেবল টেস্ট করবে টু ইনসিওর দ্যাট ইট ক্যান হ্যান্ডেল ইটস রেটেড অ্যামাউন্ট অফ ক্যাপাসিটি, এবং অবশ্যই তার যা ক্যাপাসিটি আছে সেটা যেন হ্যান্ডেল করতে পারে সেটা কনফার্ম করবে। when a cable is not broken but it's not moving data the way it should, যদি কেবলটা কাটানো হয় কিন্তু ডেটা মুভ করছে না, টার্ন টু সার্টিফায়ারকে দিয়ে দাও। লুক ফর প্রবলেম দ্যাট কজেস আ কেবল টু আন্ডার পারফর্ম, তাকে বলতে হবে যে এটা আন্ডার পারফর্ম করছে, এর যা স্পিড থাকার কথা সেই স্পিড দিচ্ছে না। আমরা একটা থিওরিটিক্যালি একটা স্পিড জানি যে এই টুইস্টেড পেয়ার কেবল কীরকম ডেটা ট্রান্সমিট করে, 100 মেগাবাইট করে কি 300 মেগাবাইট করবে, সেই অনুযায়ী একটু থিওরি যেটা থাকে প্র্যাকটিক্যালি সেটা একটু কম হয়, কিন্তু একদম যদি কম হয় 1-2 MBPS এ ট্রান্সমিট হচ্ছে, তাহলে তো আমার কিছু জায়গায় প্রবলেম আছে, সেটা ফাইন্ড আউট করতে হবে। A bad installation might increase crosstalk, bad installation উল্টোপাল্টা ক্রিম্পিং, উল্টোপাল্টা ভাবে আমি একটা নেটওয়ার্ক রেডি করে দিলাম, সেই ক্ষেত্রে ক্রসটক হতে পারে, অ্যাটিনিউয়েশন হতে পারে, অর ইন্টারফারেন্স হতে পারে। এই টার্মগুলো কিন্তু ভাইটাল টার্ম নেটওয়ার্কিং এর তারের ক্ষেত্রে, ক্রসটক, অ্যাটিনিউয়েশন, ইন্টারফারেন্স। A certifier can pick up an impedance mismatch as well, impedance mismatchটাও সে সেটাকে চেক করবে। Most of this problem shows up at installation, but running a certifier to eliminate cabling as a problem is never a bad idea. তো সেই ক্ষেত্রে সার্টিফায়ারকে দিয়ে এটা চেক করানোটা সব থেকে কোনো সময় খারাপ আইডিয়া নয়। ডোন্ট ইউজ এ সার্টিফায়ার ফর ডিসকানেক্টের জন্য যেন তাকে ডেকো না, অনলি স্লোডাউনের ক্ষেত্রে রাখো। অল সার্টিফায়ার্স নিড সাম কাইন্ড অফ লুপ ব্যাক অন দ্য আদার এন্ড অফ দ্য কেবল রান। হ্যাঁ, সেই ক্ষেত্রে টেস্ট করার জন্য অবশ্যই একটা লুপ ব্যাকের প্রসেস থাকে, প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই সেটা রয়েছে, লুপ ব্যাকের একটা প্রসেস, যাতে করে ফিডব্যাকটা ফিরে আসে, তবেই তো সে বুঝতে পারবে মেশিন যে ডেটাটা কেমন আসছে কেমন যাচ্ছে। তো লুপ ব্যাকের প্রসেসটা ডিভাইসের মধ্যেই থাকে অলরেডি। লাইট মিটার, এটাও একটা টেস্টার, ঠিক আছে, ফাইবার লিঙ্ক কোম্পানি, এরকম অনেক কোম্পানি আছে। Light meter, the extremely transparent fiber optic cable allow light to shine but have some inherent impurities in the glass that can reduce light transmission. বলছে যে খুব দামি ফাইবারও যদি হয়, ফাইবার অপটিক কেবল লাইটকে যে ট্রান্সমিট করে, যে লেজার লাইট ট্রান্সমিট হয়, ঠিক আছে, সে প্রচুর শাইন করে, বাট কিছু কিছু সময় এতটাই তার মধ্যে ইম্পিউরিটি থাকতে পারে, খুব হালকা ইম্পিউরিটি আছে, সেটার জন্যও কিন্তু যে লাইটটা যাচ্ছে সেটা রিডিউস হয়ে যেতে পারে, ট্রান্সমিশনটা কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই মেশিনগুলো চেক করবে, কি চেক করবে, ডাস্ট, পুয়ার কানেকশন অ্যান্ড লাইট লিকেজ হয়, ফাইবারের লাইট লিকেজ ক্যান অলসো ডিগ্রেডেড দ্য স্ট্রেংথ অফ লাইট পালস অ্যাজ ওয়েল ট্রাভেল থ্রু আ ফাইবার অপটিক রানস। ফাইবার অপটিকের মধ্যে দিয়ে যেতে যেতে নানা রকম প্রবলেম আসতে পারে, একটা হতে পারে পুয়ার কানেকশন, 2 নম্বর ডাস্ট থাকতে পারে, মধ্যখানে কিছু লাইট লিকেজ হতে পারে, লাইট বেরিয়ে যেতে পারে, ঠিকমতো রিফ্লেক্ট হতে না পারে, ভেতরে যে রিফ্লেক্ট হয়। টু মেজার দ্য অ্যামাউন্ট অফ লাইট লস টেকনিশিয়ান ইউজ অপটিক্যাল পাওয়ার মিটার, ঠিক আছে, এই অপটিক্যাল পাওয়ার মিটার ইউজ করে, অলসো রেফার টু অ্যাজ এ লাইট মিটার। ঠিক আছে, এই মিটারটা কি বলবে, লাইটের যে গতি সেই গতি মাপবে, লাইটটা কোথাও বেরিয়ে যাচ্ছে কিনা, রিফ্লেক্ট ঠিকঠাক হচ্ছে কিনা, বা ওর মধ্যে কোনো ডাস্ট আছে কিনা সেটা চেক করবে। ডাস্টটা কোত্থেকে আসবে, যখন জয়েন্ট করা হয় ওটাকে, ঠিক আছে, সেই জয়েন্ট করার সময় ডাস্ট ঢুকে যেতে পারে, ওটা খুব সাবধানে জয়েন্টটা করতে হয় আমরা বলেছিলাম। সেই ক্ষেত্রে ওই জয়েন্টের সময় প্রচুর প্রোটেকশন নিতে হয়, ঢাকা ফাঁকা দিয়ে যে মেশিনগুলো আছে দেখবে যারা রাস্তাঘাটে নেটওয়ার্কিং এর এগুলো করে, ওই
ফাইবার টাইবারগুলো লাগায়, বুঝতে পারো ওরা বসে করে ওখানে, ঠিক আছে। তো সেইখানে ডাস্ট যেন ঢুকে না যায়, তাহলে কিন্তু ডেটা লস শুরু হয়ে যাবে, গতি কমে যাবে ডেটার, ঠিক আছে। এই মেশিনগুলো জেনারেলি একটু কস্টলি, ভালো কোম্পানি, ভালো কাজ হয় যেখানে, সেখানে এগুলো থাকে, ছোটোখাটো জায়গায় অতটা দেখা যায় না। Light meter system uses a high powered source of light at one end of a run and a calibrated detector at the other end. একদিকে একটা সেন্সর লাগানো থাকে, একদিকে লাইট লাগানো থাকে, যেমন সেই লাইটটা পাঠাবে, সেন্সর সেন্স করবে কতটা লাইট আসছে, কতটা লাইট লস হচ্ছে, কেন লস হচ্ছে সেগুলোকে অ্যানালাইজ করবে। দিস মেজার দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট রিচ দ্য ডিটেক্টর। সেন্সর বা ডিটেক্টরের কাছে কতটা লাইট যাচ্ছে সেটা ডিটেক্ট করবে, সেই অনুযায়ী বলে দেবে সব কিছু। ভোল্টেজ ইভেন্ট রেকর্ডার, টেম্পারেচার মনিটর। ভোল্টেজ বাড়ছে কমছে কিনা সেটা দেখবে, আর টেম্পারেচার মনিটর করবে, ঠিক আছে এই ডিভাইসটা। নেটওয়ার্ক নিড দ্য প্রপার টেম্পারেচার অ্যান্ড অ্যাডিকুয়েট পাওয়ার। অবশ্যই আমরা এটা জানি যে নেটওয়ার্কিংয়ের যে ডিভাইসগুলো চলে সেগুলোকে ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে, প্রপার টেম্পারেচার মেনটেন করতে হবে, গরম না হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট পাওয়ার, পাওয়ারটা যেন লো না হয়ে যায়। যখনই আমি লোড দিলাম লো ভোল্ট হয়ে গেল, সার্ভার চালিয়ে দিলাম, সার্ভারের বিশাল একটা চালানোর সময় একটা লোড নেয়, লো হয়ে গেল। বা আমার যে আমি ইউপিএস ইউজ করছি সে কেভিটা হয়তো কম আছে, সে টানতে পারছে না, এই প্রবলেমের জন্য পাওয়ার কম পড়ে। তো টেম্পারেচার, পাওয়ার, এই ব্যাপারগুলো সবসময় কিন্তু মেনটেন করতে হয়। বাট মোস্ট নেটওয়ার্ক tend to view this issue as outside of the normal place to look for problem. কিন্তু বেশিরভাগ টেকনিক্যাল ছেলেরাই এটাকে অতটা প্রাধান্য দেয় না, ও ঠিক আছে একটা গরমের জায়গাতেই পড়ে আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বা পাওয়ারটা কোনো সময় চেকই করলো না যে পাওয়ারটা ঠিকঠাক যাচ্ছে কিনা, মিটার দিয়ে মাপলোই না। দ্যাটস টু ব্যাড, বিকজ বোথ হিট অ্যান্ড পাওয়ার প্রবলেম অ্যাভেলেবলি ইনভার্সলি ম্যানিফেস্ট themselves as intermittent problem. এরা কিন্তু প্রবলেম করে, আমরা যদিও দেখি না এটা। Look for problem that might point to heat or power issue. Server room that gets too hot at certain time of the day, কোনো সময় সার্ভার রুম প্রচুর গরম হয়ে যেতে পারে। Switch that fails whenever an air condition system kick on and so on. এয়ার কন্ডিশন যদি খারাপ হতে হয় সেই সময় সুইচ গরম হয়ে যেতে পারে। You can use a voltage event recorder and temperature monitor to monitor server room over time to detect and record issue with electricity and heat respectively. তাহলে এরা কি মাপবে, ঘরের টেম্পারেচার মাপবে যে রুমটা থাকবে, আর ইলেকট্রিক্যালের যে এগুলো তারফারগুলো আছে তার মধ্যে কত ভোল্টেজ যাচ্ছে সেটা কিন্তু মাপবে, ঠিক আছে। কিছু কিছু ডিভাইস আছে যারা এসি ফেসি সারাতে আছে, দেবে যাওয়া কারেন্টের কাজ করতে আছে, তারা নিয়ে আসে, তারের মধ্যে আটকে দিলেই তোমার ভোল্টেজ প্লাস কারেন্ট সব বলে দেবে কত যাচ্ছে না যাচ্ছে, সেইগুলো দিয়ে চেক করতে হয়। দ্যাটস গ্রেট ফর দোজ সামথিং হ্যাপেন লাস্ট নাইট টাইপ অফ ইস্যু, ঠিক আছে। এই মেশিনগুলো কিন্তু খুব একটা বেশি দাম নয়, এই মানে ভোল্টেজ মাপার যে বাইরে তারের সঙ্গে শুধু ঝুলিয়ে দেয় হয়ে যায়, 450-500 টাকার মধ্যে চলে আসে, ঠিক আছে। টেম্পারেচার মাপার এটাও বেশি না, ওই 200-250-র মধ্যে চলে আসে, যেটা ওই কপালে ঠেকালে টেম্পারেচার মাপছে, ওটা দিয়েও ঘরের টেম্পারেচার তুমি মাপতে পারো, ঠিক আছে। ওটা জেনারেলি কোনো বস্তুর টেম্পারেচার মাপে ওই লেজার এটা পড়ে, ঠিক আছে। তো ঘরের টেম্পারেচারও মাপা যাবে ওটার মধ্যে মনে হচ্ছে। যাই হোক, ওরকম অনেক ডিভাইস রয়েছে আর কি টেম্পারেচার মাপার, সেইগুলো ইউজ করতে বলছে। নেক্সট আমরা চলে আসছি প্রোটোকল অ্যানালাইজার, মনিটর অ্যান্ড ডিফারেন্ট প্রোটোকল রানিং অ্যাট ডিফারেন্ট লেয়ার অন দ্য নেটওয়ার্ক। প্রোটোকল প্রচুর চলছে, আমরা নেটওয়ার্ক লেয়ার যেগুলো আছে 7খানা লেয়ার পড়েছিলাম। গুড প্রোটোকল অ্যানালাইজার উইল গিভ ইউ application, session, transport, network and data link layer information on every frame going through your network, even নেটওয়ার্কের মধ্যে যা যা ডেটা যাচ্ছে সমস্ত লেয়ারের ইনফরমেশন তোমাকে দিয়ে দেবে। ইভেন দো দ্য কমসিয়া নেটওয়ার্ক প্লাস এক্সাম প্লেস প্রোটোকল অ্যানালাইজার ইন দ্য হার্ডওয়্যার ক্যাটাগরি, যদিও এটাকে হার্ডওয়্যার ক্যাটাগরিতে ফেলা হয়েছে, দে আর নট নেসেসারি অলওয়েজ হার্ডওয়্যার। এটা সবসময় যে হার্ডওয়্যার হতে হবে এরকম নয়, হার্ডওয়্যারের জন্য নেটওয়ার্ক অ্যানালাইজার রয়েছে, হার্ডওয়্যার ডিভাইস যারা নেটওয়ার্ক অ্যানালাইজ করে, এই প্রোটোকল অ্যানালাইজ করে, কিন্তু সফটওয়্যারও রয়েছে এরকম, ঠিক আছে। সাম অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট ইউজফুল প্রোটোকল অ্যানালাইজার লাইক ওয়ার্কসার্ক, এটা আমরা অলরেডি বলেছি, আর সফটওয়্যার ইউজ আ প্রোটোকল অ্যানালাইজার ওয়েন বিং এবল টু সি দ্য ডেটা আর দ্য নেটওয়ার্ক লেয়ার। একই জিনিসগুলো বলেছে যে ডিএনএস, ডিএসসিপি,
তাদের ডেটাগুলো মাপবে করবে, কোথায় প্রবলেম আছে সেখান থেকে তুমি বুঝতে পারবে। তো এই নেটওয়ার্ক অ্যানালাইজার কিন্তু সফটওয়্যারও হয়, হার্ডওয়্যারও কোনো বক্স হয় হয়তো, সেই জন্য এখানে হার্ডওয়্যারের মধ্যে ঢুকিয়েছে। কেবল স্ট্রিপার, এটা তো বলার কিছুই নেই, কেবল কাটবে, ক্রিম্পার আছে, কেবল ক্রিম করবে, ঠিক আছে। কেবল স্ট্রিপিং অ্যান্ড ক্রিম্পিং টুল, তাহলে কোনো জায়গায় যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আরেকবার করে ক্রিম্পিং করে দিতে পারি, বা সেটাকে কেটে নতুন করে ক্রিম করে দিতে পারি, ঠিক আছে। মাল্টিমিটার সম্বন্ধে কিছু বলা নেই, বোথ এসি মাল্টিমিটার, ডিসি মাল্টিমিটার, রেজিস্ট্যান্স মাপা যায়, কন্টিনিউ ভোল্টেজ মাল্টিমিটারে তো এক্সপার্ট আছেই অনেকেই, ইলেকট্রনিক্স যারা জানে, ঠিক আছে। কারেন্ট ফারেন্টগুলো মেপে নেওয়া, রেজিস্ট্যান্স মাপতে পারা, ঠিক আছে, ভোল্টেজ মাপা, এই জিনিসগুলো করে নিতে হবে। এটা সবসময় থাকবে, এটা নিয়ে আর বেশি ডিসকাস করছি না, কারণ এটা আমরা মোটামুটি মাপতে সবাই জানি। টোন প্রোব অ্যান্ড টোন জেনারেটর, আওয়াজ হবে, যেটা মিটারের মধ্যেও থাকে, কন্টিনিউটি হয়ে পেয়ে গেলে টি করে আওয়াজ হবে, ঠিক আছে। টোন প্রোব এটা আলাদা করেও কিনতে পাওয়া যায়। দে আর পার্টনার টোন জেনারেটর, টোন প্রোব আর দেয়ার পার্টনার টোন জেনারেটর have only one job, to help you locate a particular cable. You will never use a tone probe without a tone generator. Tone probe আর tone generator একসঙ্গেই কাজ করে। অ্যাকচুয়ালি এটা কতটা সেই ওই মানে কন্টিনিউটি টেস্টারের মতনই, একটা আলাদা করে স্পেশালি শুধু কন্টিনিউটি টেস্ট করবে, টিং করে আওয়াজ হবে, আর কি সেটা এখন যেহেতু ওই আমরা মাল্টিমিটারের মধ্যেই পেয়ে যাচ্ছি, সেই জন্য আর এগুলো এক্সট্রা করে লাগে না। বাট সেট, Bird set are the telephone person's best friend. Use a bird set to tap into 66 or 110 block to see if a particular line is working. কোনো একটা লাইন চলছে কিনা, এটা ফোনের যে জ্যাক, যারা ফোন সারায় তাদের কাছে থাকে এরকম একটা জ্যাকের মতো বড় একটা, ওই যেখানে পাঞ্চিং করা হয় ফোনের জিনিস তারগুলো, সেই জায়গাটা কপাক করে লাগিয়ে দেয়, ঠিক আছে। 66 পোর্টের হয়, ট্যাপের থাকে, আর 110টার ব্লক থাকতে পারে যে কোনো একটা, তো সেখানে পট করে লাগিয়ে দেয়, লাগিয়ে দিলেই ওরা বুঝতে পেরে যাবে কোন জায়গাটা প্রবলেম আছে। ওখান থেকে মানে লুপ করা থাকে নাকি এরকম একটা জিনিস করা থাকে, করলে ওরা বুঝতে পারে যে কোন জায়গাটা প্রবলেম আছে, পার্টিকুলার লাইন ইজ ওয়ার্কিং, কোন লাইনটা কাজ করছে সেটা দেখে। যেটা এটা আমাদের অতটা কাজে লাগে না, এটা বেশিরভাগ দেখবে যারা ফোনে কাজ করে, যেখানে প্রচুর লাইন ডিসপ্যাচ হয়েছে, প্যাচ প্যানেল টাইপের যেটা আছে, পাঞ্চ করা থাকে, যেখানে লম্বা লম্বা যে ফোনের সাদা সাদা যে কানেকশনগুলো লাগানো থাকে তার উপরে এটাকে লাগিয়ে দেয়, ঠিক আছে, তার উল্টো কানেকশনটা থাকে এখানে। আমাদের অতটা লাগে না, যেহেতু আমাদেরও পাঞ্চিংগুলো আছে, সেই জন্য এখানে দিয়েছে আর কি। লাইন টেস্টার, line tester are relatively simple device used to check the integrity of telephone wiring এর integrity ঠিকঠাক আছে কি সেগুলো চেক করা। use a line tester to check a twisted pair line to see if it is good, ঠিক আছে, dead, reverse wire, or if there is AC voltage on the line. অনেক সময় ভুল করে AC ভোল্টেজ ঢুকে যেতে পারে টুইস্টেড পেয়ার কেবলে, সেই সমস্তগুলো চেক করবে আর কি লাইন টেস্টার দিয়ে। পাঞ্চ ডাউন টুল, অলরেডি আমরা জানি পাঞ্চ ডাউন টুলটা, হ্যাঁ, এটা দিয়ে পাঞ্চিং করা হয়, ঠিক আছে। প্যাচ প্যানেলে পাঞ্চিং করা হতে পারে, আইও বক্সে পাঞ্চিং হতে পারে, ঠিক আছে, কালার ম্যাচ করে করে। ওই যে জায়গাগুলো যেখানে 66 বা 110-এর ব্লক থাকে লম্বা, সেই জায়গাতেও পাঞ্চিং করা হয়, যেটা টেলিফোন যারা রিপেয়ার করে, টেলিফোন টেকনিশিয়ান তারাও ইউজ করে, ঠিক আছে, সেই জায়গাতেও পাঞ্চিং হয়। দ্য অনলি টাইম ইউড ইউজ আ পাঞ্চ ডাউন টুল ইজ দ্য ডায়াগনস্টিক এনভায়রনমেন্ট ইজ এ কুইক রিপাঞ্চ। ডায়াগনস্টিকের সময় আমরা কী করি, আরেকবার করে খচ 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 করে মেরে দিই, হ্যাঁ, যেখানে প্রবলেম আছে সলভ হয়ে যাবে, তাই তো। রিপাঞ্চ করে দিই অফ আ কানেকশন টু মেক শিওর অল দ্য কানেকশন আর প্রপারলি ইউ সেট। হ্যাঁ, একবার করে মেরে দিই, চলো কিছু প্রবলেম হচ্ছে আমাদের, আমরা তো জানি না কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, একবার করে মেরে দিলাম, যদি ওখানে প্রবলেম থাকে সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি